হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে অনেক দিন বাদে একদম পুরো ঝকঝকে তকতকে রোদ্দুর বেরিয়েছে। কত দিন বাদে যে একটু এরকম রোদ্দুর বেরোলো তার মনে হয় কোনো ঠিক ঠিকানা নেই। তো রোদ্দুরটা দেখে সকালবেলা মনটা খুশি হয়ে গেল যে বেশ সুন্দর রোদ উঠেছে, আর রোদটার বেশ ভালো জোরও আছে। তো সেই জন্যেই কি ঠান্ডাটা একটু কম নাকি বুঝতে পারছি না। যাই হোক, ঠান্ডাটাও একটু কম। আর ঠান্ডাটা কম থাকলে আমি এমনিতেই একটু খুশি খুশি থাকি। বেশি ঠান্ডা পড়লে আমার একদম ভালো লাগে না। তো নিচের বেশ খানিকটা কাজ সামলিয়ে চলে এসেছি ওপরে। ভেজা জামা কাপড়গুলো সব মেলবো, বিছানা তুলবো, মানে রোজ আমার ওপরে যা যা কাজ থাকে সেগুলোই সারবো। তো চলো তাহলে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আর তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। জামা কাপড় মেলা, বিছানা তোলা সব কিছুই মোটামুটি হয়ে গেছে। এবারে এই ঘরটা আর পাশের ঘরটার ফার্নিচারগুলো একটু ঝাড়ামোছা করে নিতে পারলেই মোটামুটি ওপরের কাজটা কমপ্লিট হয়ে যায়। তারপরে নিচে যে বানাবো হচ্ছে জলখাবারটা। ওপর থেকে চলে এসে সকালে জলখাবারটা বানাচ্ছি। আর সকালে জলখাবারের জন্য বানাচ্ছি হচ্ছে পরোটা। গতকালকে ছোলার ডাল রয়েছে, তো ভেবেছিলাম রুটি করব, কিন্তু আমার ছেলে যেহেতু গতকালকে স্কুলে ছিল, খায়নি পরোটা। আর ও যেহেতু পরোটা খেতে ভীষণ ভালোবাসে ছোলার ডাল দিয়ে, সেই জন্য ভাবলাম তাহলে পরোটাই করি। তো পরোটা করতে যেয়ে আবার আমার ঝামেলা হয়ে গেল, দু রকমের পরোটা করতে হবে। ও খাবে হচ্ছে ওই ডুবো তেলে ভাজা পরোটা, আর আমরা যেহেতু সকালবেলা অত তেল দেওয়া পরোটাটা অ্যাভয়েড করি, সেই জন্য আমাদের জন্য এই কম তেলে পরোটাটা বানিয়ে নিয়ে তারপরে ওর জন্য আবার ওই ডুবো তেলের পরোটা ভাজতে হবে। আমাদের কম তেলে ভাজা পরোটাটা হয়ে গেছে, আর এবারে হচ্ছে আমার ছেলের এই যে ডুবো তেলে ভাজা পরোটাটা ভাজছি। আমার ছেলের পরোটাটা ভাজলে হয়ে যায়। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন। তো তারই জন্য কাটাকুটিটা সেরে নিচ্ছে, আলুগুলো কেটে নিলাম। আসলে এখন এই নতুন আলুতে এত বালি থাকে না যে ভালো করে না ধুয়ে সেই আলু আর এই মানে রান্নাঘরের স্ল্যাবে তোলা যায় না, তাহলে সারা দুনিয়া বালি বালি হয়ে যায়। আর ওই আলু যদি রাখি তাহলে আবার আলাদা করে মুছতে হয়, তো সেই জন্য একবারে আলুটা ধুয়ে ওখান থেকেই কেটে নিয়েছি। আর এবারে হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর আদা রসুন তো আমার ছাড়ানো রয়েছে। আলুটা ভাজা করে তুলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা আর যা যা গুঁড়ো মশলার দরকার ছিল সবই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা। আজকে চিকেনের পরিমাণটা না একদমই কম। আগের দিন বাজার থেকে অনেকটা চিকেন নিয়ে এসেছিল, তো অতটা চিকেন লাগবে না বলে আমি সেখান থেকে বেশ খানিকটা তুলে রেখেছিলাম, মানে বেশ কয়েকটা পিস তুলে রেখেছিলাম যে একদিন যাতে হয়ে যায় আমাদের। তো দুবেলা হবে কিনা ঠিক বুঝতে পারছি না, দুবেলা মনে হচ্ছে হবে না। সে রাত্রিবেলাটা দেখা যাবে রাত্রিবেলা কি করা যায়। তো আজকে আর সেই জন্য আলাদা করে চিকেন আনাইনি, যেটুকু ছিল সেটুকুই করলাম, যে একবেলা তো হোক, ও বেলাটা না হয় ওবেলা ভাববো। যেহেতু একদম অল্প একটু মাংস, সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগবে না, তো সেই কারণে আলুটা একদম তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর এই নতুন আলু সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগে। পুরোনো আলু যেমন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু নতুন আলু একদম তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এবারে গরম জলটা বসাবো মাংসতে দেওয়ার জন্য। আর মাংসের সাথে মানে প্রথম পাতে খাওয়ার জন্য কিছু একটা করবার দরকার ছিল, কিন্তু আজকে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো সেই জন্য ভাবলাম যে একটু আলু ভাতে দিয়ে দেবো, প্রথম পাতে একটুখানি ঘি আলু ভাতে
গরম গরম ভাতের সাথে ওটা দিলেই হয়ে যাবে মোটামুটি। আর মাংস তো থাকছেই, সেই জন্য এখন আর কিছু সবজিপাতি বানালাম না, আর বানাতে ইচ্ছাও করছে না। রান্নাটা হয়ে গেছে আমার। এই যে এই হচ্ছে চিকেনটা, একটুখানি ঝোলঝোল রেখেছি কারণ যেহেতু একটাই পদ, সেই জন্য একটু ঝোলঝোল রেখেছি। আর প্রথম পাতে একটু ঘি, আলু সেদ্ধ। আর এই যে ভাতটাও হয়ে গেছে, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমি স্নান করতে যাব। এখন ওই রাত্রির 8টা সাড়ে 8টা মতন বাজে। আমরা এসেছি মধ্যমগ্রামে কেনাকাটা করতে। মধ্যমগ্রামে এসেছি রায়ের জন্য কেনাকাটা করতে। আসলে কালকে আমরা যাব হচ্ছে বনগাঁ, আগামীকালকে রানীর জন্মদিন উপলক্ষে। তো আগের দিন যখন সিটি সেন্টার থেকে রানীর জামাটা কিনলাম, তখনই ইচ্ছা ছিল যে একেবারে রায়ের জন্য জামা প্যান্টটা কিনে নেব। কিন্তু রায়ের না সেরকম পছন্দসই আমার কিছু চোখে লাগেনি। রায়ের জন্য একটু শীতের জিনিস নিতে চাইছিলাম। তো এখন তো প্রায় শীতের শেষ, সেই জন্য না সেরকম শীতের কালেকশানও তেমন কিছু নেই। আর যা ছিল তা আমার সেরকম একটা চোখেও লাগেনি। তো সেই কারণে ভাবলাম থাক, রায়েরটা তাহলে মধ্যমগ্রাম থেকেই কিনবো। তো মধ্যমগ্রাম থেকে রায়ের জন্য 2টো সেট কিনলাম শীতের। আর এখন এক কাকিমার জন্য একটা শাড়ি নেবার ছিল, একটা ছাপার শাড়ি। তো সেটাই দেখছি। ছাপার শাড়িটা নেওয়া হয়ে গেলে হয়ে যায় আজকের মতন কেনাকাটা, তারপরে বাড়িতে ফিরব। হ্যালো ফ্রেন্ডস, গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। তো এখন যেহেতু আর মর্নিং নেই, সেই জন্য আর গুড মর্নিং বললাম না। এখন বাজে হচ্ছে বেলা 3টে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করার ঠিক সময় করে উঠতে পারিনি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বনগাঁ, আগামীকালকে রানীর বার্থডে, সেই উপলক্ষে। তো সকালবেলা বাড়িতে সমস্ত তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম সারতে সারতে ব্লগটা আর চালু করা হয়নি। তো ভাবলাম যে থাক, রাস্তায় বেরিয়েই একবারে ব্লগটা চালু করব। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা 3জন, আমি, আমার বর, আমার ছেলে। আর এখন হচ্ছে আমরা একটু মানে খাবারের জন্য মানে খেতে দাঁড়াবো। তার কারণ বাড়িতে আজকে কিছু রান্না করিনি, শুধু ব্রেকফাস্টটাই করেছিলাম বাড়িতে। রান্নার ঝামেলা করিনি, এই কারণে ওই রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বেরোতে ইচ্ছে করে না, ভীষণ পরিশ্রম হয়ে যায়। সেই কারণে আগেভাগেই বলেছিলাম যে আজকে কিন্তু বাড়িতে রান্না বান্নার ঝামেলা করব না। তো আমার বর বলেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়িতে রান্না বান্নার ঝামেলা করতে হবে না, আমরা খেয়ে তারপরে রওনা দেব। তো সেই কারণে আমরা এখন এই সামনে একটু খেতে দাঁড়াবো, খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেব হচ্ছে ফাইনালি বনগাঁর উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে, এটা হচ্ছে দত্তপুকুরে 99। এখানকার খাবার কোয়ালিটি দারুণ ভালো। আমাদের খাবার চলে এসেছে, একটা মিক্স ভেজ, বাটার নান আর চিকেনের একটা আইটেম আমরা অর্ডার করেছিলাম। আসলে অনেকটাই বেলা বেড়ে গেছে বলে আমরা আর কেউই রাইসের দিকে যাইনি, সবাই বললাম যে তাহলে বাটার নানই খাওয়া হোক। দত্তপুকুর থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা, অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন আমরা পৌঁছে গেছি হাবড়ায়। এই জাস্ট আমরা হাবড়া পার করছি। আর হাবড়া পার করতে গেলেই তো আমার বড় মোটামুটি রেগে যায়, তার কারণ সত্যি কথা হাবড়ায় এত জ্যাম থাকে সব সময়। আর বিশেষ করে মানে টোটো, ভ্যান, অটো এই সমস্ত দিয়ে রাস্তাটা একদম পুরো ভর্তি থাকে। এই ঠেলে পার করে হাবড়া পার করাটা ভীষণ মুশকিলের ব্যাপার। তো এই জাস্ট আমরা হাবড়ার জ্যাম কাটিয়ে হাবড়া ক্রস করছি, গাইঘাটাতে দাঁড়াবো, আমার বাপের বাড়ির সবার সাথে একটু দেখা করব, করে তারপরে বেরোবো। গাইঘাটায় সবার সাথে দেখা করে এই জাস্ট বনগাঁয় পৌঁছালাম আমরা। গাইঘাটায় একদমই দেরি করিনি, রাত্রির হয়ে যাচ্ছিল বলে। ওই সব মিলিয়ে হয়তো মিনিট 5-7 দাঁড়িয়ে কাকিমা, বোন ওদের সাথে কথা বলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আসার পরে তো রানীর আনন্দের সীমা পরিসীমা নেই। এমনিতেই তো আমরা গেলে রানী ভীষণ আনন্দ পায়, কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তারপরে এবার উপরি পাওনা হচ্ছে আগামীকালকে যেহেতু বার্থডে, সেই জন্য দুটো আনন্দ একসাথে। ম্যাঙ্গো, হ্যাঁ দাদা, কি 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 খাবো খাবো না? খাও খাও, তুমি খাও, তুমি খাও, খাও খাও। তুমি কালকে এত পাও, তোমাকে সবাই দেবে, তোমার ফ্রেন্ড কিনেছে তোমার জন্য। এইটা আর একটু বড় হলে ভালো হতো।
কালকে ওইখান থেকে 10টা আমার, হ্যাঁ 10টা আমার হবে ওখান থেকে। আচ্ছা তোমার আর আসার পরেই সত্যি কথা মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো মাকে বললাম একটু চা করতে, মা গেছে চা বসাতে। আর এদিকে পিসি বার করেছে হচ্ছে রাইয়ের সমস্ত মার্কেটিং, মানে রানীর বার্থডে উপলক্ষে রাইয়ের যা যা মার্কেটিং করা হয়েছে সেইগুলো দেখাচ্ছে পিসি আমাকে। আর ওদিকে রায় যে এত পাকা হয়েছে আর এত ওস্তাদি শিখেছে সে বলার মতন না। রায়ের ওস্তাদি দেখলেই সবার সময় কেটে যায়। বৌদি আমাকে একটা মেহেন্দি টিউব দিয়েছে রানীকে একটু পরিয়ে দেওয়ার জন্য, বললো দিদিভাই তুমি চা খেয়ে একটু রেস্ট নিয়ে রানীকে তাহলে একটু মেহেন্দি পরিয়ে দাও। আর যেই না বৌদি মেহেন্দিটা দিয়েছে খাটের ওপরে, সাথে সাথে রাই সবার আগে মেহেন্দিটা নিয়ে নিয়েছে। আর রানী যাতে মেহেন্দিটা নিতে না পারে সেই জন্য রাই মেহেন্দিটা কিছুতেই হাতছাড়া করছে না। আর দেখো রাইকে দেখে তোমরা বুঝতে পারবে রাই তাড়াতাড়ি রানীকে দেখে মেহেন্দিটা পেছনে লুকাচ্ছে। এই দেখ মুখটা দেখ, এই দিচ্ছে দেখা। আরে মেহেন্দিটা নিয়ে রানীকে যা করলো দেখলি না, রানী দিচ্ছিল না তো, এবার আমি ভুলিয়ে বালিয়ে রানীর হাতে দিয়েছি, যেই দিয়েছি রানী কেরম করছে। আমি চা খেয়ে রেস্ট নিয়ে এবারে রানীকে নিয়ে বসেছি হচ্ছে মেহেন্দি পরাতে। আর রানীকে মেহেন্দি পরানোর আগে রায়ের হাতে মেহেন্দি পরিয়ে দিতে হয়েছে, না হলে তো রাই সেই কিছুতেই মেহেন্দি দেবে না। মেহেন্দি নিয়ে দুই বোনের মোটামুটি কাড়াকাড়ি। তারপরে রাইকে একটু মেহেন্দি পরিয়ে দিয়ে ওর কাছ থেকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেহেন্দিটা নিলাম, নিয়ে এই যে রানীকে দু হাতে পরিয়ে দিয়েছি। হাতের নিচটা ভরাট করে পরিয়েছি, কিন্তু হাতের ওপরটা সরু করে পরিয়েছি, কারণ রানীর আর ধৈর্য ছিল না। ছোট মানুষ তো এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারে না। মেহেন্দি পরতে খুবই ভালোবাসে, কিন্তু এত ধৈর্য নেই বসে থাকার মতন। তো রানীর মেহেন্দির সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।